ডক্টর ইউনূস সাহেব মুখে মিষ্টি হাসি রেখে একটা কথা বলে দেবেন আর জাতি সেটা ভুলে যাবে, তা তো হতে পারে না। হি ইজ এ ফ্রড, ডাইরেক্ট বললাম, প্রতারক। আরবি পরিভাষায়, ইসলামী পরিভাষায় বলতে গেলে মোনাফেক। ভেতরে একটা বাইরে একটা। ভাবনার বিষয় আছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনী মাঠে আসে তাহলে নির্বাচনী সমীকরণটা পাল্টে যাবে। বিষয়টা হলো যে ভয় দেখানো, যেটা বলেছেন উনি। আমরা বাংলাদেশি যারা জাতি এবং সামনে ভোট দেব এবং রাজনৈতিকভাবে যারা কনসাস, উই আর নট বেবি হু আর ফিডিং বোতল খায়। যে ফিডিং বোতল যারা খায় তাদেরকে মায়েরা বলে ওই যে জঙ্গলে ভূত আছে, জুজু আইসা ধরবে, খাও, নাইলে কিন্তু আসলো। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, আমি বলছি মিন করে বলছি, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ফালতু কথা বলার কোনো সুযোগ নাই। এক নাম্বার, ডক্টর ইউনূস সাহেব এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন। উনি প্রধান উপদেষ্টার ডেজিগনেশন নিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ফালতু কথা বলার যে উদাহরণ বাংলাদেশে অতীতে তৈরি হয়েছে সেগুলো সব ন্যাক্কারজনক এবং কেউ সেগুলোকে গ্রহণ করে নাই, এবং ইতিহাসে তিনি একজন ফালতু মানুষ হিসাবে প্রমাণিত হয়েছেন, স্বীকৃত হয়েছেন। ডক্টর ইউনূস সাহেব মুখে মিষ্টি হাসি রেখে একটা কথা বলে দেবেন আর জাতি সেটা ভুলে যাবে, তা তো হতে পারে না। উনি যখন বলেন যে আওয়ামী লীগ যে কোনো সময় আবার রিভাইভ করতে পারে আর কি, আবার করতে পারে, যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, স্থগিত করা হয়েছে, তাহলে তো আমি বলবো হি ইজ এ ফ্রড, ডাইরেক্ট বললাম, প্রতারক। আরবি পরিভাষায়, ইসলামী পরিভাষায় বলতে গেলে মোনাফেক। ভেতরে একটা বাইরে একটা। আপনি এনসিপি সহ কিছু ছাত্র সংগঠনকে প্রবোধ দেওয়ার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন, কিন্তু তাদের দলকে স্থগিত করেছেন, নিষিদ্ধ করেন নাই। এবং আজকেই বলছেন যে কোনো সময় তারা আবার কার্যক্রম শুরু করতে পারে। তার মানে আপনার ভেতরে আছে যে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করতে পারবে, আপনি দিয়ে দিতে পারেন যে কোনো সময়, পরিস্থিতি যদি ডিমান্ড করে যে কোনো সময় কার্যক্রম সচল করা হতে পারে। তো এটার অর্থটা কি? তাই আপনি বন্ধ করলেন কেন? কেন বন্ধ করলেন? আপনার, আমার প্রশ্ন হলো, যদি সচলই করবেন তাহলে বন্ধ করলেন কেন? আর বন্ধই যদি করলেন তাহলে সহসাই আবার সচল করবেন কেন? দুইটা প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে একটার। এটা তো প্রতারণা, ডাইরেক্ট প্রতারণা জাতির সাথে। আপনাকে স্পষ্ট করে বলতে হবে যখন আপনি নীতি নির্ধারণী চেয়ারে বসবেন রাষ্ট্রের বা সরকারের, এটা স্যার আপনি করতে পারেন না। কেন করবেন আপনি এরকম জাতির সাথে? ছেলে খেলা মনে করেছেন আপনি? আমি এবং আমরা যারা কথা টথা বলি, লিখি টিকি, অনেকদিন থেকে বলে আসছি, রাষ্ট্র পরিচালনা তথাকথিত সামাজিক ব্যবসা পরিচালনা নয়। টাকা লাগালাম, টাকার ইন্টারেস্ট আসলো কোম্পানিতে, ডিসবার্স হলো, আবার ডিসবার্স হলো, রাষ্ট্র পরিচালনা কিন্তু আপনি যেমনটা বলছিলেন, আজকে কিন্তু ফরহাদ মাজারও একই কথা বলেছেন, দেশটা গ্রামীণ ব্যাংক নয়। উনি ডাইরেক্ট বলেছে, আমি ইনডাইরেক্ট বললাম। কারণ ফরহাদ মাজার যে আঘাতটা সহ্য করতে পারবেন, ওই আঘাতের সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। কারণ আমি ফরহাদ মাজার না, আমি একটা সামান্য মানুষ। সবচেয়ে বড় কথা, আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, ক্ষুদ্র অংশীদার হিসাবে এই রাষ্ট্রের, আমার কথা হলো, রাষ্ট্র নিয়ে কোনো ফাইজলামি চলতে পারে না। ফাইজলামি করতে গিয়েছিলেন শেখ হাসিনা রাষ্ট্র নিয়ে, খেসারত কিন্তু দিয়েছেন। এই যে তাহের ভাই বললেন যে সহসা আসতে পারবে না, না পারবে না। আমি তো বলি যে 10 বছরে আওয়ামী লীগ সরকারে যাওয়ার চিন্তাও করতে পারে না। মাঠে আসতে পারে হয়তো কোনো দিন, কারো ভুলের কারণে, কারো কৌশলের কারণে আওয়ামী লীগ আবার রাজনীতি মাঠে ফেরত আসতে পারে। কিন্তু এইভাবে আপনি প্রধানমন্ত্রী, দেশের মানে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী বলে দেবেন সহসাই সচল হতে পারে, এটা তো আপনি যে কথাটাই বলবেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, মন্ত্রী কেন, একটা প্রধানমন্ত্রী কেন, মন্ত্রীর চেয়ারে বসে যে কথাটাই বলবেন আপনি অফিসিয়ালি, সেটা কিন্তু মিন করা হয়। আর এটা হয়েছে
একটা সাক্ষাৎকারে জি আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে, কোন সমাবেশে না, যেমন সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওই প্রবাসীদের সমাবেশে বলে বসলেন উনি ডক্টর ইউনূসের মধ্যে জিয়ার প্রতিচ্ছবি দেখছেন। এটা নিয়ে অনেক আলোচনার আছে, কিন্তু এই ধরনের কথা পার্টির মহাসচিবের কাছ থেকে কেউ আশা করে নাই। ওটা বলা যায় একটা সমাবেশে বলে ফেললেন, কিন্তু যখন একটা সাক্ষাৎকার দিতে যাবেন একটা মিডিয়াকে, সেটা দেশীয় হোক আন্তর্জাতিক হোক, আপনাকে হিসাব করে কথা বলতে হবে। এই কথা তো উনি ফেরত দিতে পারবেন না ডক্টর ইউনূস, কারণ একটা ডায়ালগ আছে যে মুখের কথা আর কামানের গোলা বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া কারণ যায় না। এই যে এরই মাঝে আমার কাছেও অনেকজন এসে বলেছে, এবং এটা বিকৃতভাবে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ওটা। ঘটছে, এই যে আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা অনেকে জিজ্ঞাসা করছে আওয়ামী লীগ কি ফিরে আসছে, প্রধান উপদেষ্টা বলেছেন। মানুষের মাঝেও কিন্তু একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে এরই মধ্যে। না, প্যানিক আর কি সৃষ্টি হবে? প্যানিক আর সৃষ্টি হবে না আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগ কি করতে পারে বা পারবে এটা তো দেশের মানুষ মেপেছে এখন, তাদের সেই শক্তি তো নাই, পারবে না। প্যানিকের কোনো বিষয় না, ভাবনার বিষয় আছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনী মাঠে আসে তাহলে নির্বাচনী সমীকরণটা পাল্টে যাবে। এখন যেটা আছে ওই যে আপনার জরিপের কথা বললো না তাহের ভাই, আপনি বললেন 30% দেখা যায় জামাতকে। আমি শিওর যে আপনারা খোঁজ নিয়ে দেখেন এই জরিপটা কারা করেছে, কারণ নির্বাচনের আগে বা বিভিন্ন সিচুয়েশনে কিছু জরিপ হয় কিছু সংস্থাকে দিয়ে, দোকান, এগুলো আমি সংস্থা বলি না, দোকান, এই দোকান দিয়ে জরিপ প্রকাশ করা হয়। জামাত যেখানে 30% বিভিন্ন রাজনৈতিক শক্তি, অবিশ্বাস করা তো কোনো কারণ না নেই। বলি, রাজনৈতিক শক্তি তাদেরকে পাবলিকের কাছে প্রজেক্ট করার জন্য এই ধরনের জরিপের ফলাফল প্রচার করে থাকে। আপনি বলেন তো 30% জনপ্রিয়তা জামাতের হয়েছে এখন, প্রশ্নই আসে না সাহেব। আপনি আপনার হাউজে নেন ভোট নেন, কয়জনের ভোট পান? কেন হতে পারে না? কারণ আমরা দেখেছি ডাকসু, আমরা দেখেছি জাহাঙ্গীরনগর ডাকসুতে যারা ভোট দিয়েছে তারা কি সবাই শিবির করে? শুধু ভোটার নয়, মাঠে ময়দানে যারা ভোট দিবে, সমর্থক তো, জনগণ যারা ভোট দিবে, সেখানে সবাই তো আর ইউনিভার্সিটির ছাত্র না, ঢাকা ইউনিভার্সিটির। কিন্তু মোট ভোটারের একটা বড় অংশ কিন্তু তরুণ। ওদের 8% হলো জামাতের সমর্থন আছে বাংলাদেশের মধ্যে, 8%। ওটা যদি খুব সেটা অনেক আগের হিসাব, ইলাস্টিকের মতো বাড়ান না, 5 আগস্টের পরে প্রেক্ষাপট অনেক বাড়াইলে পরিবর্তন ওটা হয়েছে। 14 থেকে 15 হইতে পারে খুব বেশি হইলে।